আমাদের দাঁড়িয়ে কোর্টে বলতে হবে মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশনে বা তার বাড়ির কারো ইনস্ট্রাকশনে আমরা এই জিনিস করেছি, এবং যতদিন না বলবেন যে কোর্টে যেতে হয় আমরা যাবো। আমাদের ওর সঙ্গে আমরা এটা দেখতেই চাই যে উনি কত শক্তি। শিশু আপনার পড়াশোনা কোথায়, মানে স্কুলিং কোথায়? আমি এখান থেকে মানে প্রায় 15 কিলোমিটার দূরে আমাদের জন্ম, ভবানী চক বলে জায়গাটা, রাস্তার পাশে, কলটাই বেলদা রোডের উপরে, ওখানে জন্ম। আমাদের বিশাল ব্যবসা ছিল, আমাদের ব্যবসাপত্র হতো। তা তখন তো কমিউনিকেশন খুব কম ছিল, চারকোলের ইঞ্জিন, ছেলেবেলা দেখেছি চারকোলের ইঞ্জিন। আমরা এখান থেকে বেলদা যেতে হলে চারকোলের ইঞ্জিনে যেতে হতো। লোকসভা নির্বাচন মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন, একটা দেশের প্রধানমন্ত্রী মানে একটা দেশ কিভাবে এগোবে, একটা দেশ কি করে, ভারতবর্ষ কি করে শ্রেষ্ঠ আসন লবে, সেই সেই লড়াই। আর ঠিক সেই লড়াই করতে করতে আজকে আমরা কিন্তু ষষ্ঠ দফায় যে নির্বাচন আগামী 25 তারিখ, এই মুহূর্তে রয়েছি আমরা পূর্ব মেদিনীপুর কাথি লোকসভা। আর সেই কাথি লোকসভার প্রাণ পুরুষ যিনি শিশির অধিকারী, এই পূর্ব মেদিনীপুরের ভগবান বলে মনে করে মানুষের ঢল, পূর্ব মেদিনীপুরের ভগবান বলে মনে করে, পূর্ব মেদিনীপুরের গর্ব যিনি, শিশির অধিকারী, যাকে এলাকার মানুষ পাশে পেলে মনে করে ভগবানকে পাশে পেয়েছি। আর ঠিক সেই শিশির বাবুকে এই মুহূর্তে পেয়ে গেছি। আমার সাংবাদিকতা জীবনের বোধহয় আজকে আমারও পরম একটা পাওয়া, শিশিরবাবুকে পেয়ে গেছি। একটু কথা বলে নেবো শিশিরবাবুর সাথে এই অধিকারী পরিবার নিয়ে, শিশির অধিকারী এবং তার পুত্র, 3 পুত্র, সব নিয়ে আমরা একটু কথা বলে নেবো, তার সাথে একটু আলাপ পরিচয় করব। শিশিরবাবু, আজকে আপনাকে সামনে পেলাম, পাশে পেলাম, কিছু যদি বলেন আপনি আমাদেরকে। কিছু না, তো আর কিছু না, ওই চলতে চলতে এক সময় মনে হয়েছিল যে অনেক ছেলেপেলেকে সঙ্গে আমি নিয়ে চলেছি, তার মধ্যে সকলের কাছ থেকে সব রকম সাহায্য পাইনি। যখন মনে হতো যে এই কাজটা যদি বাড়ির কেউ করতো, আমি তাহলে অন্য কাজটা করতে পারতাম। আর যেমনি নতুন ছেলে প্রচুর তৈরি হয়েছে, তেমনি খুব বিশ্বস্তভাবে এটা লোকজন ছেলেপেলে তৈরি করার পরে এমন এমন ঘটনা ঘটিয়ে ফেলে যাকে বেশি বকাঝকা যায় না। ছেলেপেলেকে, ঘরের ছেলে কাজকর্ম করলে, খেতে বসলে অ্যাটলিস্ট বলা যায় দিস ইজ রাইট, দিস ইজ রং, তাহলে একটা গতি পায় না। নৌকার একটা গতি, নৌকা চলতে চলতে যদি এদিক ওদিক করে, সে নৌকা একবারে স্পষ্টতই বেলাইন হয়ে চলে যাবে। আমাদের রাজনৈতিক জীবনে কিছু অ্যাসিস্ট্যান্স দরকার হয় কোনো কোনো সময়, সেটা অনেক ছেলেপেলে তৈরি করেছি, অনেকের কাছ থেকে আমি পেয়েছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি মনে করি যে বাড়ির ছেলেরা যদি পলিটিক্স করে, অনেকে বলে পরিবারতন্ত্র, বলতে পারেন আজকের দিনে ভাবা উচিত, বলা উচিত। পরিবারে এমন এমন লোক রাজনীতিতে এসে, আমাদের পরিবার ওইভাবে নয়। আমাদের পরিবার হচ্ছে যে আমার চিন্তাধারা, আমাদের যাতে আমরা বিশ্বাসী, সকলে যেন একসঙ্গে যান, তাহলে খুব ভালো হয়। তাহলে দলটাও ভালোভাবে করা যায়, প্রশাসনও ভালোভাবে চালানো যায়, মানুষের কাজকর্ম সঠিকভাবে করা যায়। একজন না পারলে আরেকজন পারে, না পারলে আরেকজন পারে, পরিপূরক শক্তি হিসাবে কাজ করতে পারে। মানে আপনি এটা বলতে চাইছেন সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি। এক্স্যাক্টলি এটি তো ঘটনা। এবং সেটা অনেক সময় বাইরে অনেক ছেলেপেলেকে আমরা ঘরের ছেলের মতো দেখি এবং ভাবিও, কিন্তু একটা সময় দেখা যায় তারা তো বাড়ি চলে গেছে, একটা সময় দেখা যায় তারা তো খুব কাছে নেই। এমন কিছু আছে যেটা পরিবারের ছেলে হলে যে জিনিসটা করতে পারবে। আবার ভুলটা যদি হয়, তাকে ঘরে বসে খাওয়ার সময় আমি সেন্সার করতে পারি, বলতে পারি, 2 কথা বলতে পারি, তাতে বাড়ির ছেলেরা কিছু মনে করবে না। আর বাইরের বন্ধুরা যদি এরকম করতে করতে তাদেরকে সেন্সার সবসময় করতে যাওয়া যায়, যা হচ্ছে আজকের সমাজে, তাতে বিরূপ প্রতিক্রিয়া হয়। শিশিরবাবুর সাথে কথা বলতে বলতে বড্ড শিশিরবাবুর অনুমতি নিয়ে শিশিরবাবুর শৈশব জীবনে একটু জিজ্ঞাসা করবো। শিশিরবাবু, আপনার পড়াশোনা কোথায়, মানে স্কুলিং কোথায়? আমি এখান থেকে মানে প্রায় 15 কিলোমিটার দূরে আমাদের জন্ম, ভবানী চক বলে জায়গাটা, রাস্তার পাশে, কলটাই বেলদা রোডের উপরে, ওখানে জন্ম। আমাদের বিশাল ব্যবসা ছিল, আমাদের ব্যবসাপত্র হতো। তা তখন তো কমিউনিকেশন খুব কম ছিল, চারকোলের ইঞ্জিন,
ছেলেবেলা দেখেছি চারকোলের ইঞ্জিন। আমরা এখান থেকে বেলগাছ যেতে হলে চারকোলের ইঞ্জিনে যেতে হতো। একটা পোস্টকার্ড একমাত্র কমিউনিকেশন ছিল মানুষের, অন্য কিছু ছিল না। খুব পরিষ্কার কথা। পরবর্তীকালে চারকোল ইঞ্জিন থেকে পেট্রোল ইঞ্জিন হলো, ডিজেল ইঞ্জিন আসলো আস্তে আস্তে করে। তা রাস্তাঘাট তো আপনারা দেখতে পাচ্ছেন, পরপর আমরা দেখেছি একেবারে মাটির রাস্তাতে বাস চলতো, তা চারকোলের ইঞ্জিনে। আবার সব রাস্তার খাল নদী, ব্রিটিশ গভর্নমেন্ট যে সব খাল তৈরি করেছিলেন তার একটা ইতিহাস আছে। ব্রিটিশ যখন আসে সমুদ্র পথে এসেছে এবং সবটাই ভাবতো সমুদ্র, এবং তার সেই জন্য করতো কি, নৌকার যে গুণ টানে যারা, যতদূর নৌকার দড়ি যায় ততদূর চওড়া করে খাল কেটেছিল, এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বিভিন্ন খালগুলোর দূরত্ব দেখলে মনে হবে একবারে নদীর সমান। তার এই এখন অবশ্যই অনেক এনক্রোচমেন্ট হয়ে গেছে, ঘিরেছে, অব্যবহার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে খালের উপরে, জল নিকাশি ফিকাশি নিয়ে অনেক গণ্ডগোল হয়েছে। আর কাঠের পুরী ছিল একমাত্র ভরসা, আর এছাড়া অন্য কিছু না। সে সময় আপনার আমাদের 42-এর বন্যা হয়েছিল, আমি তখন সবে জন্মেছি, একটু বড় হয়েছি, এক জ্ঞান এসছে যে দুর্ভিক্ষ আমাদের ফেস করতে হয়েছে এই জেলাকে, সে দুর্ভিক্ষ তো অন্য জেলায় হয়নি। ফ্লাড অ্যান্ড ফেমিন, বন্যা এবং দুর্ভিক্ষ, পরবর্তীকালে একবার উড়িষ্যা পর্যন্ত মেদিনীপুরের মানুষ চলে গেছেন, খুর্দা রোড এদিকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। যে যে রূপনারায়ণ নদী এপাশে মহিষাদল, ওপাশে দেখছেন সন্দেশখালী, এ তো অরিজিনালি মেদিনীপুরের লোক, এরা চলে গেছে এককালে। তা সেই জন্য শৈশব তো কেটেছে একবারে চারকোল ইঞ্জিন, মাটির রাস্তা, এইসব দেখে থেকে কেটেছে। শিশু মাধ্যমিক কোন সালে আপনার? মাধ্যমিক হচ্ছে 59। 59 আর 58-এ আপনার মাধ্যমিক, আর গ্রাজুয়েশন করলেন? গ্রাজুয়েশন পর্যন্ত যাইনি, শুনলে অবাক হয়ে যাবেন। সায়েন্স, আর্টস, কমার্স পড়ে কলেজেই রয়ে গেলাম। তখন কমিউনিস্ট পার্টির ছাত্রফ্রন্টের যে অত্যাচার, আপনার একবারে নকশালরাও সেই ওরা অত্যাচার করতে পারেনি এখানে। তা আমাদের কলেজ ছাড়বো না বলে, মানুষকে কিছু লোককে টেনে নিয়ে যাবো বলে যুবকদের, এই যে মাথায় ঢুকলো 10টা সাবজেক্ট, 8টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট, একটা বাকি রেখে দিয়ে চলে আসতাম। ঠিক পরে আবার অ্যাডমিশন নিয়ে কলেজ ফিরে যেতাম। আবার অদ্ভুত কথা, আমি যখন বিধানসভায় পৌঁছলাম, 3 দিন বক্তৃতা করার পরে জ্যোতিবাবুকে মনে করি শিক্ষাগুরু। জ্যোতিবাবু আমার শিক্ষা দিয়েছিলেন। 3 দিন পরে উনি একদিকে স্নেহাংশু আচার্য আর একদিকে জ্যোতিবাবু বসে আছেন, কাঁচের টেবিল, এইখানে চা খাচ্ছেন রিসেসে। তিনি ডেকে কাউকে কাউকে বললেন এই ছেলে খুব ভালো বক্তা হবে বিধানসভায়। আমাকে বললেন কি করে কোন কোন বাজেটের উপরে কি বলতে হয়, উনি শিখিয়ে দিয়েছিলেন আমাকে। আমি পার্লামেন্ট পর্যন্ত আমার ওই কথাটা মানতাম। এমনকি আপনাকে বলি, দিল্লিতে তো হিন্দি ইংরেজি ছাড়া চলবে না, অত হিন্দি ইংরেজি আমার জানা ছিল না। দিল্লিতে 75,000 3টে মাস্টার রেখেছিলাম, হিন্দি, বাংলা, ইংরেজি। 10 মিনিট বক্তা করতে হলে আমাকে মিনিমাম 3 ঘন্টা পড়তে হতো, এবং অ্যাবাউট 75,000 রুপিস মাসে আমি বেতন দিতাম। বেতন দিয়ে রেখে আমি পড়াশোনা করতাম। এখান থেকে সমস্ত জিনিস নিজে আয়ত্তে আনতাম, বাংলায় আয়ত্তে আনার পরে হিন্দি থেকে ইংরেজি, এইসব করে পার্লামেন্টে যেতাম। আমার কোনো প্রবলেম হয়। এই কারণেই বোধহয় আপনি আজকে গোটা মেদিনীপুরের অভিভাবক। না, মেদিনীপুরটা আমি জেনেছি অনেক ব্যাপারে। আমার বাবা ছিলেন নিম্ন বোর্ডের প্রেসিডেন্ট, 32 বছর প্রায় ব্রিটিশ আমলে প্রেসিডেন্ট ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, কেনারাম অধিকারী। এবং উনি ছিলেন অ্যাকচুয়ালি আমাদের বলতে গেলে ওই অরবিন্দের ভক্ত, একবারে ঋষি অরবিন্দের ভক্ত। একবারে হাউ টু বিহেভ, হাউ টু ডিল সিচুয়েশন, উনি অরবিন্দের থিওরি অ্যাপ্লাই করতেন। আর আমাকে খাইয়ে যে লোকটা মানুষ করেছিল এই সিভিল কোর্টে বড় লয়ার ছিলেন বিপিন অধিকারী। পাঠক্রম রাজবাড়িতে বিয়ে করেছিলেন, রাজবাড়িতে বৌদি মারা গেলেন, উনি তখন হিজলি জেলে ছিলেন। হিজলি জেলে ওর সঙ্গে প্রয়াত দেবব্রত বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সেচমন্ত্রী এবং হরেকৃষ্ণ কুমার ভূমি রাজস্ব মন্ত্রী দুজনকে পাশের সেলে দিয়েছিল। তখন ব্রিটিশরা বয়স্ক লোকদের ধরলে দুটো যুবক ছেলেকে দিত তাকে অ্যাসিস্ট করার জন্য। এটা ছিল ব্রিটিশের ধর্ম। তা আমি আপনার কাছে বলি যে উনি অ্যাকচুয়ালি আমরা শিখেছি ওই গান্ধিয়ান যে লয়ার, এখানে তার কাছে পড়াশোনা করে আমরা ক্লাস 5 আমি এখানে চলে এসেছি। এবং এইখানে বিদ্যাভবন একটা কাঁথি শহরে, এই বিদ্যাভবন থেকে আমি
স্কুল ফাইনাল লাস্ট ব্যাচ আমরা 58, তারপরে কাঁথি কলেজ। এখানে বারে বারে বিভিন্নভাবে এই আন্দোলন, তখন প্রচণ্ড প্রতাপ ছাত্র ফেডারেশনের, একবারে জমিদার বাড়ির ছেলেরা সব টুকটুকে ছেলে মেয়েরা, বলবো না ইতিহাস কি, কেন ছাত্র ফেডারেশন করতো আমি আপনাদের কাছে বলবো না, অন্য কারণ ছিল, সেসব কারণ আমি এখানে বাইরে প্রকাশ করতে চাই না, কারণ এখনকার যা চলছে সেসব কারণ বেরিয়ে অটোমেটিক্যালি একটা বিদ্বেষ এসে যাবে। আমি সেটা বিদ্বেষ বলতে চাই না, ওরা সেসব তৈরি করতেন কমিউনিস্ট পার্টির লোকরা, করে ভালো ভালো ছেলে মেয়ে সুন্দর দেখতে দেখতে ছেলে মেয়েদের নিয়ে যেতেন, প্রভোকেট করে ওরা আলটিমেটলি ছেড়ে দিতেন, মারো ধরো পিটো এইসব করো, অফিস ভাগো, এইসব ওরা। তা বহু মৃত্যু আমার সামনে আমি দেখেছি, নৃশংস হত্যা যাকে বলে, ধান টান তো কেটে নিয়ে যাওয়ার, আর লোকের উপরে অত্যাচার, এবং প্রথম যুক্তফ্রন্ট, তারপরে দ্বিতীয় যুক্তফ্রন্ট, অজয় মুখার্জি, একবারে পরবর্তীকালে সিদ্ধার্থ রায়, একবারে কঠিন অবস্থা সব আমি ফেস করেছি, দেখেছিও। আর দল করলেও কি হবে, এক শ্রেণীর লোক দলের মধ্যে সবসময় আমাদের বিরোধিতা করে, এবং তারা অত্যন্ত দুর্বল, এবং সেই দুর্বলকে কলকাতা থেকে উস্কানো হতো, আমাদের বিরুদ্ধে কথা বলা, আমাদের বিরুদ্ধে করা, উস্কানো হতো, হুঁড়ি খেয়ে পড়ে যেত, কিছুই করতে পারতো না কোনোদিন, হেরে হেরে ভূত হয়ে সব বাড়ি চলে যেত। আর কখনো কোনোদিন মানুষ তাদের গ্রহণ করেনি, এই এলাকার মানুষ। আমাদের জেঠত দাদা যিনি লয়ার ছিলেন, তিনি ডিস্ট্রিক্ট বোর্ডের মেম্বার ছিলেন ব্রিটিশ আমলে, জেলা পরিষদ, তখন জেলা বোর্ড ছিল, জেলা বোর্ডের ডিস্ট্রিক্ট বোর্ডের মেম্বার ছিলেন। শনিবার হলে আমরা শনি রোববার ওর সঙ্গে একটু মেদিনীপুর থেকে, জঙ্গলমহল থেকে একবারে আমি চলে যেতাম ওর সঙ্গে, এবং সেখান থেকে কখনো কোনো সময় পূরবী মুখার্জির শ্বশুরবাড়ি তালডাংরা, বীরভূম, বাঁকুড়া, সেখানে চলে যেতাম। সেই সুবাদে বীরভূম, পুরুলিয়া, এবার কঠিনভাবে আমি সেই সময় দৌড়ে পথঘাট, লাল ধুলার, শাল পেয়াল এসব চিনেছি। ইভেন আপনাকে বললে অবাক হয়ে যাবেন, সিদ্ধার্থ আমলে নকশালরা আমাকে দেখলে খুব নিজে রেসপেক্ট করতো, এবং আমাকে রাস্তা ছেড়ে দিত। একবার বিধানসভা থেকে টিম গেল, আজকে জেলে আছেন পার্থবাবু, দীপক ঘোষ, ওই যে বই টই লিখেছে আমাদের নেত্রী সম্পর্কে, এখানে ডিএম ছিল, এরা সব টিম করে যাচ্ছে, জঙ্গলমহলের দিকে ঢুকেছে, সম্ভবত একটা পটকা বা বোম ফাটিয়ে দিয়েছে, গাড়ি রয়ে গেল, পুলিশ দাঁড়িয়ে গেল, এরা ফিরে আসবেন। তা আমি বললাম জাস্ট এ মিনিট, দেখি আমি একটু নিচে নেমে দেখলাম, দেখে তারপরে এরা যেতে দিবে না, ঘুরে যাবে, আমরা আপনারা সব ঘুরে যান, আমি যাবো। আমি যখন এগোতে আরম্ভ করলাম তখন সকলে গেলেন, তারপরে আমরা ঢুকেছি, সব কাজকর্ম করেছি, কোনোদিন কোনো অসুবিধা হয়নি। আমাকে নকশালদার দূর থেকে দেখলে সরে যেতেন, কখনো আমার উপরে আক্রমণ করেননি। এমনও দিন গেছে, ধরুন শুভেন্দু মাইন পাতা আছে, মাইনের ঠিক 3-4 ফিট দূর দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছি, হ্যাঁ শুভেন্দু, দেশের অনেক, এর তো ঈশ্বর দত্ত ব্যাপার আছে। পরে এর মধ্যে বলি, আমাদেরকে লোকে মাটির মানুষ বলে বিশ্বাস করতো, ওই মাটির মানুষ, যে মাটিকে আমরা দাঁড়িয়ে এখন রাজনীতি করি, সেই মাটিটার মানুষ বলে বিশ্বাস করতো। আমাদের ঘাড়ি চেপে কলকাতার কেউ এখন বলছে আমি নন্দীগ্রাম করেছি, করতে পারেন, আমি জঙ্গলমহলে ওই যে জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্টের যিনি আসামি ছিলেন তাকে হাত ধরে গেছেন, কবে সে তার বাড়িতে আমরা গেছিলাম, তার গ্রামে আমি কবে গেছিলাম, আমার সঙ্গে কে কে ছিল। আজকে পশ্চিম মেদিনীপুর একজন মন্ত্রী হয়েছেন, আগে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, আমাকে সেখানে পাঠিয়ে দেওয়া হলো, এরা বসে থাকলেন পুলিশ গার্ডের মধ্যে, আমি সভা করে সেখান থেকে ফিরে এলাম। এসব অতীতে অভিজ্ঞতা অনেক আছে। যেমন আপনাকে বলি, যখন পশ্চিম মেদিনীপুরে আপনার অত্যাচার চলছে, আক্রমণ চলছে, লোকে মারা যাচ্ছে, কত সাল এটা তো আপনার ধরুন আমরা তখন ওই ঠিক নন্দীগ্রামের ইমিডিয়েট আগে হবে, আপনার 3-4 সাল 5 সাল এরকম হবে, এইসব হবে। 6 সাল তো ঠিক আপনার নন্দীগ্রাম, এবং ঠিক প্যারালাল তারপরে এইসব সবই তো চলতে থাকলো। তার বুদ্ধদেববাবুর আমলে তো শেষ পরিণতি হলো, বুদ্ধদেববাবু চলে গেলেন, জিন্দালদের ফাউন্ডেশন করে দিয়ে কি একটা পটকা ফাটিয়ে দিল, এরা বললেন ডিনামাইট পড়ে গেছে, যাই হোক পড়ে গেছে, এসব চলে গেছে, অনেক ইতিহাস গেছে, অনেক কিছু দেখেছি। আপনার কেশপুর লড়াই,
চমকাই তলার লড়াই। আহ, এক- মানে এক একটা নতুন গাড়ি আমার 2 মাস থেকে 3 মাস চলতো। এখান থেকে মুড়ি জল বুঝাই করে নিয়ে চমকাই তলা কেশপুর দৌড়াতাম আমি। হ্যাঁ, নেতারা আসতেন, একবারে এখানে মারছে গাড়ি দাঁড় করে দেন, সেখানে ভয়ে কাঁপছেন। হ্যাঁ, কেউ গান গাইছেন বসে অফিসের মধ্যে রাত্রি সন্ধ্যাবেলা। হ্যাঁ, সেসব সান্নিধ্য আমি দিয়েছি। তা ধরুন আজকে জিজ্ঞেস করছেন ছেলেবেলা পড়াশোনা। হ্যাঁ, আমি খুব ভালো ছেলে ছিলাম, নট এ ভেরি উইক স্টুডেন্ট। হ্যাঁ, কখনো আমি খারাপ ছেলে ছিলাম না এইসব। ক ভাই বোন ছিলেন আপনারা? হ্যাঁ, ক ভাই বোন ছিলেন? আমরা ভাই বোন প্রায়, আমরা সব সব ভাই 2 বোন। দিদি এখনো বেঁচে আছেন, একটা 100 পেরিয়ে গেছে দিদির। আর আমার 3 ভাই মারা গেছেন। 4 ভাই, প্রায় 4 ভাই, না 3 ভাই মারা গেছেন, আমরা এখন 3 ভাই বেঁচে আছি। আপনার নাম শিশির অধিকারী, আর দুই ভাই? আর 2 ভাই, এক ভাই মেদিনীপুরের সাথে অফিসার ছিলেন, সাথে হয়ে গেছেন ওখানে। আর একটা ছোটটা বাড়ির কাছে থাকে আমাদের এখানে, আমাদের ব্যবসা পাম্প টাম দেখাশোনা করে এসব। তো এই যে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর, গোটা মেদিনীপুরই আপনাকে অভিভাবক বলে, আপনার কেমন লাগে? না, এ তো ওরা দয়া করে বলেন। এটা আপনাকে আমি বলি, সিপিএম এর মা বলেও সিপিএম আমাকে এই ধরনের বাজে কথা কখনো বলেন। এরা এখন যা বলছে কখনো বলেন, কোনোদিন কখনো বলেন। এবং অতি বড় শত্রুরাও পর্যন্ত আমাকে কখনো এই ধরনের বাজে বা কথা ব্যবহার করেনি। কিন্তু শুভেন্দু বুঝতে পেরেছিল ফাইল আছে, তার ভিতরে কাগজ নেই। আমাকে 2টো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পরপর বলেছে যে আপনাকে কথা শুনতে বলেছে, শুভেন্দুর কথা শুনতে না বলেছে। এসপি, 3টে এসপি আমাকে বলেছে আপনার সম্পত্তি কত, টাকা কোথায়, কি করে আপনার কোন জায়গায় কি আছে, সব খবর দিতে বলেছে। আমি তো 68 সাল থেকে ইনকাম ট্যাক্স দিই। আমার ঘরে 7টা ইনকাম ট্যাক্স পেয়ে আছে, 7টা লোক ইনকাম ট্যাক্স। প্রপার্টি অলমোস্ট 80% প্রপার্টি এদের জন্মের আগে, পলিটিক্সে আসার বহু আগে। এখন এখানে সভা করে কেউ বলছেন আমার 200 খানা ট্রলার, 160খানা পেট্রোল পাম্প, 12,000 কোটি টাকা এখানে লুকানো আছে, সেখানে লুকানো আছে। যেমন কোলাঘাটে কাল গেছিল, দেখেছেন তো, ভাড়া ঘরে গেছিল, ওটা 4 আনা পয়সা নেই, 4 আনা পয়সা নেই, থাকে না। তার সে অনেক ব্যাপার আছে এইসব দিক দিয়ে। এসব কথা না বলাই ভালো। শুভেন্দুর সঙ্গে ডিফারেন্স প্রথম হয়েছিল, তাকে নিয়ে এলেন কেন? আজকে আমি প্রশ্ন করি, হি ওয়াজ মেম্বার অফ পার্লামেন্ট, হি ওয়াজ ডিয়ার, তাকে এখানে নিয়ে এসেছিলেন কেন? কোশ্চেন উত্তর দিতে পারবেন। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, why madam had been placed, desires to contest Binab Nandigram in the assembly segment? Why? What is the reason? Is Calcutta people rejected her, or anything is behind? এইসব কথা উত্তর উনি কোনোদিন দিতে পারবেন না। এবং এই বাড়ি তার অনেক সাক্ষী। 100 বছর প্রায় এই বাড়িটার লাইট, ওটার কাদা গাছ নিয়ে উপরে সিমেন্ট সব দেখছেন করা। তারপরে আমি একটা ভালো বাড়ি করতে পারি। তা আমি এমএলএ হয়ে গেছি 82 সালে। এমএলএ হোস্টেলের আমার ইয়ারমার্ক করা পরে জোর করে একজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে তখন আপনার অন্য আমল, সব অনেক ব্যাপার বাদ দেন। আমি 69 সালে আমি 62-63তে গ্রাম পঞ্চায়েত জিতেছিলাম, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জিতে এলাম। 1969 সাল সেকেন্ড যুক্ত ফ্রন্টের ঠিক 1 মাস পরে আমি এই ওয়ার্ড থেকে দাঁড়িয়ে জিতেছিলাম, যেখানে এখন আমার বাড়ি, এই ওয়ার্ডে দাঁড়িয়ে জিতেছিলাম। এবং আমার বামফ্রন্টের সস্তা প্রতিষ্ঠাতা, বাজার কমিটির সম্পাদক, এরা আমার বিরুদ্ধে লড়েছিলেন, দুজনে জামানত চলে গিয়েছিল। তা আমি আজও আপনাদের কাছে বলছি যে আমার ওইসব ব্যক্তিগত বিদ্বেষ আমি বিশ্বাস করি না। তবে ঠিক এই রাজত্বে এসে পড়বো, এটা 98, 89, 99তে আমি বুঝিনি। তখন যা অর্থ আমার ছিল, আমার শরীরের যে ক্ষমতা ছিল, ক্ষমতা মনের জোর এখনো সমান আছে। আমার সেই অর্থ, সেই প্রতিপত্তি, শ্রম যা ছিল সেদিনে, সেইটুকুন আমায় ফেরত দিতে পারবে কেউ? কেউ বলেন নাকি আমাদের অনেক দিয়েছেন। আমি বলি উল্টা কথা। আমি যেদিন জয়েন করি সেই দিনে এই যে দলটা বর্তমান, যার বিরুদ্ধে বলতে হচ্ছে বাধ্য হয়ে, বলতে হচ্ছে, এরা একটা বাজার সমিতি জিততে পেরেছিলেন, এরা একটা স্কুল কমিটি জিততে পেরেছিলেন, একটা কাউন্সিলর ছিল, একটা পঞ্চায়েত মেম্বার ছিল। নো,
আমরা জয়েন করার পরে সুরসুর করে একবার এক্স কালেক্টর মতো উপরে উঠে গেলেন একটা পরিবারকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। একটা পরিবারকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমরা শ্রমদান করতে মেদিনীপুরের মানুষরা আমরা বিশ্বাসী নয়। একটা একটা শেষ প্রশ্ন আজকের এই আলাপে, শেষ প্রশ্ন, এই মেদিনীপুর নিয়ে আপনার ব্যক্তিগতভাবে আর কি স্বপ্ন রয়েছে? না, স্বপ্ন আমি কিছু পাইনি। আমার তো উনি উনি আমার তো যা সরবরাহ করেছেন, আপনি এই কালকে নিয়ে চতুর্থবার আমাদের বাড়িতে রেড করা হলো, চতুর্থবার। উনি জানেন না, উনি জানেন, উনি জানেন, জানেন না। উনি করতে এলেন, কেন করতে এলেন, কি কারণে করতে এলেন, ওই ছেলেগুলি কোথায় যাবে, তো সব ছবি আমি তুলে নিয়েছি। এবং আজকে সন্ধ্যার মধ্যে এন্টার বায়োডাটা আমি পেয়ে যাব, দোজ হু হ্যাভ বিন ইউটিলাইজড অ্যাজ ইনস্ট্রুমেন্ট। ওরা জানেন না ওরা কত ধরে শক্তি ধরেন, আমি দেখব, এটা দেখব। কলকাতা হাইকোর্টে আজ ফাইল হয়েছে, আমাদের দাঁড়িয়ে কোর্টে বলতে হবে মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশনে বা তার বাড়ির কারো ইনস্ট্রাকশনে আমরা এই জিনিস করেছি। এবং যতদিন না বলবেন যে কোর্টে যেতে হয় আমরা যাবো। আমাদের ওর সঙ্গে আমরা এটা দেখতেই চাই যে উনি কত শক্তি। অর্থাৎ শিশিরবাবু বলছে শেষ দেখে ছাড়বে। আমরা অপেক্ষায় থাকবো। দেখতে থাকুন নিউজ ভারত 24 আওয়ার্স, সঙ্গে থাকুন।